রুথ আর স্যাম নাস্তা করতেই যাবে ঠিক সেই সময় সেখানে জুডিশিয়ালদের সিকিউরিটি হেড রবার্ট সিন্স আসে। সে তার সাথে মেয়র রুথের জন্য কিছু তাজা স্ট্রবেরি এনেছে। রবার্ট বলে এটা জাজ ম্যাডোসের তরফ থেকে। জাজ ম্যাডোস হচ্ছে সাইলোর সর্বোচ্চ প্রধান, অর্থাৎ তার কথাই সব কিছু হয়। ম্যাডোস একজন মহিলা যার সাথে পরে দেখা করা যাবে, তবে এখন রবার্ট মেয়রকে এটা রাজি করানোর জন্য এসেছে যে সে জুলিয়াকে যেন শ্যারিফ না বানায়, বরং একজন ভালো অভিজ্ঞ ব্যক্তিকে বানাক। জুডিশিয়ালদের কাছে একজন আছে যার নাম ডেপুটি পল ব্লিংস। রবার্ট বলে তার পরিবার আছে, অনেক সময় ধরে সে ডেপুটিতে আছে, তার থেকে ভালো শ্যারিফ আর কেউ হতে পারবে না। তবে মেয়র বলে সে আগে জুলিয়ার সাথে দেখা করবে, এরপর সিদ্ধান্ত নেবে। রবার্ট সেখান থেকে চলে যায়। এরপর ফাইনালি মেয়র ইঞ্জিনিয়ারিং সেকশনে পৌঁছে যায়। সে সেখানে পৌঁছানোর পরপরই হঠাৎ মাটি কাঁপতে থাকে, কারণ জেনারেটরের সমস্যাটা বাড়ছিল। জুলি আশেপাশেই ছিল, তাই সে জেনারেটরের দিকে দ্রুত যায়। উপর থেকে মেয়র জুলিয়াকে দেখছিল। এদিকে জুলিয়া সবাইকে শান্ত হতে বলে, যেন সে শুনতে পারে সমস্যাটা কোথায় হয়েছে। সে কিছু অনুভব করে আর নক্সকে বলে রাউটারের একটা ব্লেড বাঁকা হয়ে গিয়েছে, যেটা বারবার বডির সাথে বাড়ি খাচ্ছে। আমাদের এটা ঠিক করতেই হবে, না হলে রাউটারের টুকরো টুকরো হয়ে যাবে। এরপর জুলিয়া মেয়র আর ডেপুটি স্যামের সাথে দেখা করে। জুলিয়া অবাক হয় যে তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। তো মেয়র জুলিয়াকে শ্যারিফ হলস্টেনের ওসিয়তটা সম্পর্কে বলে। মেয়র জানায় যে আমি আর স্যাম ছাড়া কেউই তোমাকে শ্যারিফের পোস্টে দেখতে চায় না। এটা শুনে জুলিয়া অনেক অবাক হয় এবং বলে আমি এটার জন্য তৈরি না। সাইলোতে সবার থেকে লাগে, তাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে সত্যি অনেক গুরুত্বপূর্ণ। আমার জেনারেটরের উপর নজর রাখতে হয়, সেটাকে ঠিক করতে হয়। স্যাম হলস্টেনের বেস জুলিয়াকে দিয়ে চলে যায়। তাদের চলে যাওয়ার পর জুলিয়া তার সাথে সাথে কথা বলে। সবে আশ্চর্য যেটা কেমন সিদ্ধান্ত। সেখানে ডেপুটি হ্যাঙ্ক যখন হলস্টেনের বেসের পেছনে একটি শব্দ দেখে, তখন সে বেসটা জুলিয়াকে দেয়। জুলিয়া যখন বেসের পেছনের অংশটা দেখে, তখন সে বুঝতে পারে হয়তো এটাই সেই সংকেত যেটার ব্যাপারে হলস্টেন তাকে বলেছিল। জুলিয়া দ্রুত মেয়র আর স্যামের কাছে গিয়ে বলে আমি আমার মন পরিবর্তন করেছি, আমি এই পোস্টটা নিব, তবে আমার একটা শর্ত আছে। মেয়র জিজ্ঞেস করে কেমন শর্ত? জুলিয়া বলে আমাকে জেনারেটর ঠিক করার অনুমতি দিতে হবে। যদি আমি সেটাকে ঠিক করে ফেলি তাহলে আমার আর কোনো টেনশন থাকবে না, কিন্তু এটা করতে আমাদের কিছু সময়ের জন্য জেনারেটর বন্ধ করতে হবে। এটা শুনে মেয়র আর স্যাম জুলিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ এর আগে কখনো জেনারেটর বন্ধ করা হয়নি। সাইলোর মানুষ থেকে তিনটে জিনিসে ভয় লাগে, এক অন্ধকার, দুই পানি, আর তিন বাইরে যাওয়া। জুলিয়া বোঝায় যে আমরা যদি জেনারেটর ঠিক না করি তাহলে 10,000 মানুষ আজীবনের জন্য অন্ধকারে আটকে যাবে। আমাদের কাছে ব্যাকআপ পাওয়ার আছে, আমরা সেটার ব্যবহার করতে পারবো। যাই হোক, রুথ থেকেও এই সিদ্ধান্ত নিতে হয়। সে বলে ঠিক আছে, তুমি তোমার কাজ করো। জুলিয়া তার সাথীদের সাথে কথা বলে। সবাই টেনশন করছিল যে জেনারেটর যদি ঠিক না হয় তাহলে সাইলো ধ্বংস হয়ে যাবে। এখন তারা যদি জেনারেটর রিপেয়ার করতে চায় তাহলে তাদের স্টিমসের সে প্রবাহকে বন্ধ করতে হবে বা থামাতে হবে। শার্লি সবাইকে বোঝায় যে সাইলোর ফাউন্ডার অনেক বুদ্ধিমান ছিল। তারা জানতো যে জেনারেটর কোনো না কোনো সময় নষ্ট হয়ে যাবে, তাই তারা একটা হ্যাজ তৈরি করেছে, একটা ছোট খালি জায়গা যেটাতে আমরা কিছুক্ষণের জন্য স্টিমস থামাতে পারবো। কিন্তু বেশি স্টিমস ধরে রাখা হলে একটা বিস্ফোরণ হবে আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। যাই হোক, এরা প্ল্যান করে সবার প্রথমে নক্স স্টিমসের প্রেশার 50% নিয়ে আসবে। এরপর জেনারেটরকে খোলা হবে। যখন ত্রুটি শনাক্ত হবে তখন নক্স স্টিমসকে পুরোপুরি বন্ধ করে দিবে। তখন তাদের কাছে মাত্র 30 মিনিট সময় থাকবে, আর এদের সে অল্প সময়ের মধ্যেই নষ্ট পার্টসকে বের করা, সেটাকে রিপেয়ার করা এবং সেটাকে লাগাতেও হবে। ভুলের কোনো সুযোগ নেই। তাই ইঞ্জিনিয়ারিংয়ে যত মানুষ আছে তারা সবাই আজ এই কাজে লেগে থাকবে আর খুব দ্রুত কাজ করবে। সেদিন সন্ধ্যায় মেয়র রুথের কথাই পুরো সাইলোতে ঘোষণা করা হয় যে কিছু সময়ের জন্য জেনারেটর বন্ধ করা হচ্ছে, যার ফলে আপনাদের সবাইকে ব্যাকআপের সাহায্যে চলতে হবে। সবাই ভয় পেয়ে যায়। অনেক মানুষ ক্যাফেটেরিয়াতে জমা হয়। এখন নক্স স্টিমসকে 50% নিয়ে আসে আর সাইলোর বিদ্যুৎ বন্ধ করে দেয়। তখন ক্যাফেটেরিয়ায় যে স্ক্রিনটা লাগানো ছিল সেখানে অদ্ভুত একটা দৃশ্য সামনে আসে। এটা শুধু কয়েক সেকেন্ডের জন্যই ছিল। সেই স্ক্রিনে দেখা গিয়েছিল যে বাইরের কোনো ধ্বংস পৃথিবী নয়, বরং একটা সবুজ শ্যামল পৃথিবী দেখা যাচ্ছিল। সেখানে থাকা সবাই কিছু বুঝতে পারে না। নিচে স্টিমস বন্ধ হতেই জেনারেটরকে খোলা হয়। জুলিয়ার কথা সঠিক ছিল, রাউটারের একটা ব্লেড ব্যাকা হয়ে গিয়েছে, যেটা বাকি অংশের সাথে বাড়ি খাচ্ছে। সবাই তৈরি ছিল। এখন স্টিমকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। স্টিমস এখন সেই হ্যাজে জমা হচ্ছিল। রাউটার বন্ধ হতেই জুলিয়ার কুপার দ্রুত উপরে গিয়ে সে ব্লেডটাকে খুলতে থাকে। তাদের সব কিছু দ্রুত করতে হবে। সাইলোতে থাকা মা বাবারা নিজেদের সন্তানদের আশ্বাস দিচ্ছিল যে আলো আবার ফিরে আসবে। মেয়র রুথ ডেপুটি স্যামের অফিসে ছিল। আমরা জানি যে স্যাম রুথকে পছন্দ করে, কিন্তু সে তার ভালোবাসার কথা প্রকাশ কখন করবে? হয়তো মরার পরে। দুজনে বাহিরে এসে দেখে পুরো সাইলোতে শান্তি, কোনো শব্দ নেই। ডেপুটি স্যাম বলে আজকের আগে কোনোদিনও সাইলোর মানুষের এত আতঙ্কিত ছিল না। মেয়র জিজ্ঞেস করে তুমি যখন রিটায়ার হয়ে যাবে তখন কি করবে? স্যাম বলে নিজের একটা দোকান খুলব যেখানে আমি স্কেচ তৈরি করব।
স্যাম রুথকে জিজ্ঞেস করে, আপনি তো শীঘ্রই রিটায়ার্ড হয়ে যাবেন, তখন আপনি কি করবেন? রুথ মজা করে বলে, আমি এমন একজনের পাশে দোকান খুলব যে স্কেচ বানাই। এটা শুনে স্যাম বুঝতে পারে যে রুথও তাকে ভালোবাসে, আর দুজনেই এক অপরের কাছে আসে। নিজে সবাই জেনারেটর ঠিক করতে লেগে আছে, কিন্তু 30 মিনিটে তারা কাজটা শেষ করতে পারছে না। স্টিম সে হ্যাজে জমা হচ্ছিল। নক্স স্টিমকে আর আটকাতে পারবে না, কারণ হ্যাজ গরম হচ্ছিল। সে জুলিয়াকে আওয়াজ দেয় যে দ্রুত নিচে নামো, আমি এটাকে আর থামাতে পারবো না। কিন্তু জুলিয়া কাজটা মাঝখান থেকে কিভাবে ছাড়বে? তাই সে কুপারকে সেখানেই থাকতে বলে নিজে নিচে নেমে সে হ্যাজের দিকে দৌড় দেয়। তার আইডিয়া ছিল পানির সাহায্যে হ্যাজকে ঠান্ডা করার চেষ্টা করা, হয়তো আইডিয়া কাজ করবে। ততক্ষণে কুপার সময় পাবে ব্লেডটাকে লাগিয়ে দিতে। তাই সে নিচে যায়, কিন্তু পেছন থেকে দরজা বন্ধ করা জরুরি, যার পরে পানির কারণে হ্যাজের টেম্পারেচার নিচে নামতে থাকে। আর কুপার ব্লেডটিকে আবার যথাস্থানে লাগিয়ে দেয়, আর নক্স জেনারেটর চালু করে দেয়। কিন্তু জুলিয়া এখনও ভেতরে আটকে ছিল। সে পানি থামাচ্ছিল না যেন হ্যাজ গরম না হয়, কিন্তু এটা করতে করতে সে নিজে ডুবে যাচ্ছিল। সবাই দ্রুত জুলিয়াকে সেখান থেকে বের করে, আর ভাগ্যক্রমে জেনারেটর এখন সম্পূর্ণ ভালো। এখন যেহেতু জুলিয়া সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে ইঞ্জিনিয়ারিং থেকে উপরে ফ্লোরে চলে যাবে, যেখানে সে তার পোস্ট সামলাবে, তাই সে তার বন্ধুদের বিশেষ করে মার্থা থেকে বিদায় নেই। তবে সত্যতা ছিল জুলিয়া থেকে শারিফ হওয়ার কোনো ইচ্ছা নেই, সে শুধু জর্জের খুনিকে খুঁজতে চায়। যাই হোক, জুলিয়ার এই সফর তাকে কোথায় নিয়ে যায় তা আমরা শীঘ্রই জানতে পারবো। এরপর দিন রুথ বার্নার্ডের সাথে দেখা করে। সর্বপ্রথম বার্নার্ডই পাওয়ার চলে যাওয়ার জন্য কমপ্লেন করে। মেয়র বলে এটা করা জরুরি ছিল, জেনারেটরের সমস্যা হয়েছে এবং জুলিয়া জেনারেটর ঠিক করেছে। কিন্তু তবুও বার্নার্ডের মনে জুলিয়ার জন্য কোনো সম্মান নেই, সে এখনও তাকে চোর বলছিল। রাতে স্যাম আর রুথ যখন কিছু কাগজে সাইন করছিল, তখন হঠাৎ মেয়র রুথের কিছু হয়ে যায় এবং তার মৃত্যু হয়। মেয়রের সাথে কি হয়েছে তা আমরা সামনে জানতে পারবো। এরপর আমরা জুলিয়ার অতীত দেখতে পাই, যেখানে সে এখনও ছোট, যেখানে আমরা জানতে পারি জুলিয়ার বাবা একজন ডাক্তার ছিল এবং তার মাও। জুলিয়ার মায়ের নাম হ্যানা নিকলস। জুলিয়ার একটা ছোট ভাইও ছিল, যে ছোটবেলা থেকে অসুস্থ, আর 11 বছর বয়সে তার মৃত্যু হয়। এর কিছু মাস পর জুলিয়ার মাও মারা যায়। এসব কিছুতে জুলিয়া ভেতর থেকে ভেঙে পড়ে। তবে তার ভাইয়ের মৃত্যু থেকে মায়ের মৃত্যু পর্যন্ত তাদের এই সময় এমন কিছু ঘটেছিল যার ফলে জুলিয়া তার বাবাকে ঘৃণা করতে শুরু করে। মায়ের মৃত্যুর পর বাপ মেয়ের মধ্যে ঝগড়া লেগে থাকতো, তাই একদিন জুলিয়া তার ঘর থেকে বের হয়ে যায়। যেহেতু তার নষ্ট জিনিস ঠিক করার প্রতি শখ ছিল, তাই সে ইঞ্জিনিয়ারিংয়ে চলে যায়, যেখানে তার সাথে পরিচয় হয় মার্থা ওয়ার্কারের সাথে। মার্থা তাকে রাখতে তো চায়নি, কিন্তু জুলিয়ার জেদ দেখে সে তাকে ময়লা ফেলার কাজ দেয়। সাইলোতে যত রিসাইলিংয়ের জিনিস রয়েছে সেগুলো প্রত্যেক ফ্লোর থেকে একটা বড় পাইপের থ্রু ফেলা হয়। এখানে ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করা মানুষরা এই জিনিসগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে। প্রত্যেক 5 মিনিট পর পাইপ থেকে কিছু না কিছু জিনিস নিচে পড়তেই থাকে। এখান থেকে জুলিয়া তার ইঞ্জিনিয়ারিংয়ের যাত্রা শুরু করে। এখানে তার পরিচয় হয় শার্লির সাথে, পরে তাদের বন্ধুত্ব হয়ে যায়। একদিন জুলিয়ার বাবা তাকে নিতে আসে, কিন্তু জুলিয়া ফেরত যেতে চায় না। তার পিতা তাকে জোর করে না, আর জিজ্ঞেস করে, মা তুমি এখানে খুশি আছো? তখন জুলিয়া কাঁদতে কাঁদতে বলে, আমি পুরো দিনে শুধু কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে পারি, আমি অতিরিক্ত ক্লান্ত হয়ে যাই। আমি এতটাই খুশি যে আমি মায়ের ও ভাইয়ের ব্যাপারে ভাবার সুযোগই পাই না। বর্তমানে জুলিয়া মেয়র অফিসে পৌঁছে যায়, কিন্তু সে সেখানে দেখে এখানে অলরেডি বার্নার্ড আর রবার্ট ডেপুটি স্যামের সাথে উপস্থিত, আর নিচে মেয়রের লাশ পড়েছিল। স্যাম অনেক রেগে আছে, কারণ সে জানতো যে মেয়রকে বিষ দেওয়া হয়েছে। কে দিয়েছে তা এখন জানা যায় না, কিন্তু কাল রাতে মেয়র যে ড্রিঙ্ক নিয়েছিল সেটাতে বিষ মেশানো ছিল। স্যাম রাগে পাগল হতে থাকে, কারণ সে রুথকে ভালোবাসত। কিন্তু জুলিয়াকে সেখানে দেখে স্যাম খুশি ছিল না, আর বার্নার্ডও এই সিদ্ধান্তে একমত নয়। তবে পরিস্থিতির কথা মাথায় রেখে এই মুহূর্তে একজন শ্যারিফের প্রয়োজন, তাই জুলিয়া এই পোস্ট গ্রহণ করবে। এরপর জুলিয়া শ্যারিফের অফিসে যায়, অর্থাৎ হলস্টেনের অফিসে। অফিসে কাজ করে একজন মহিলা যার নাম স্যান্ডি, যে কিনা অফিসিয়ালি হলস্টেনের অ্যাসিস্ট্যান্ট ছিল, সে এখন জুলিয়ার অ্যাসিস্ট্যান্ট হয়ে গিয়েছে। সে কিছু তেতো কথা জুলিয়াকে বলে, যেটাতে বোঝা যায় নিচের লেভেলসের মানুষদের তেমন কেউ পছন্দ করে না। কিন্তু জুলিয়া যে উদ্দেশ্যে এখানে এসেছে সেটা সে পূরণ করেই ছাড়বে, তাই তার থেকে এতে যায় আসে না। সে তার সাথে তর্ক করে যে এখন থেকে আমি তোমার বস, তাই তোমার আমার কথা শুনতে হবে। আমরা নিচে যে খাবার খাই তোমরাও তা খাও। প্রথম দিনই জুলিয়েট তার থেকে জজ উইলকেনের ফাইল চাই। এখন যেহেতু জুলিয়া শ্যারিফের চাকরি পেয়েছে, তাই সে একটা ঘরও পেয়ে যায়। সেদিন রাতে বার্নার্ড তার সাথে দেখা করতে আসে। আসলে সে তার জন্য শ্যারিফের ইউনিফর্ম এনেছে এবং তার শ্যারিফের পোস্ট কনফার্ম করছে, অর্থাৎ সাইলোর একটি বই যেটাতে হাত রেখে তাদের সব নিয়ম পালন করার শপথ করতে হয়। বার্নার্ড জুলিয়াকে বলে, আমি কখনো তোমার পক্ষে ছিলাম না, কিন্তু পরিস্থিতি দেখে এটা বাধ্যকতা। যাই হোক, এর পরের দিন জুলিয়া যখন অফিসে আসে,
তখন স্যান্ডি তাকে বলে জুডিশিয়ালরা জর্জের ফাইল দেওয়া থেকে মানা করেছে। সাথে তারা খবর পেয়েছে ডেপুটি স্যাম কারোর সাথে মারামারি করছে। জুলিয়া দ্রুত তার কাছে যায়, যেখানে স্যাম একজনের নাক ভেঙে দিয়েছে। জুলিয়া তাকে শান্ত করে ক্যাফেটেরিয়াতে নিয়ে যায়। স্যাম টেনশনে ছিল, রেগে ছিল রুথের মৃত্যুতে। সে ভিতর থেকে ভেঙে পড়েছে। সে জানতো অবশ্যই রুথকে কেউ বিষ দিয়েছে, তাই সে এখন যার উপরে সন্দেহ করে তাকেই জিজ্ঞাসাবাদ করে। তবে এটা করা উচিত নয়। জুলিয়া তার সাথে একটা ডিল করে। সে বলে, আমি জানি আমার শরিফ হওয়াতে কেউ খুশি না, আর আমারও এতে কোনো যায় আসে না। তুমি আমার সাহায্য করো আর আমি তোমার সাহায্য করব। স্যাম তাকে জিজ্ঞেস করে যে তুমি হলস্টেনকে কি বলেছিলে, কারণ সে যখন থেকে তোমার সাথে দেখা করে তখন সে বদলে যায়। জুলিয়া বলে, আমি তো শুধু তাকে এটা বলেছিলাম যে তুমি যদি তোমার স্ত্রীর কথা শুনতে তাহলে হয়তো তোমার স্ত্রী আজ বেঁচে থাকতো। যাই হোক, প্ল্যান অনুযায়ী এখন স্যাম জুলিয়াকে সাহায্য করবে আর জুলিয়া স্যামকে, যেন সে মেয়র রুথের হত্যাকারীকে খুঁজতে পারে। স্যাম এতে রাজি হয়, আর সে এমন একজনকে জানে যে ইল্লিগালভাবে অ্যালেক্সের ব্যবসা করে। সে একজন মহিলা ছিল। দুজনেই তার সাথে দেখা করতে যায়, কিন্তু সেই মহিলাটির স্বামী, যে ডেপুটি স্যামকে একদমই পছন্দ করতো না, সে বলে, আমার ওয়াইফ তো 2 বছর আগেই মারা গিয়েছে। তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। সেখানে সে স্যামকে পাঞ্চ মেরে দেয়। জুলিয়া স্যামকে বলেছিল হলস্টেন আমাকে ওয়াদা দিয়েছে যে সে আমাকে কোনো সংকেত দিবে, তাই আমি জানি সে কিছু একটা তো জেনে গিয়েছে। এই জন্যই তো সে আমাকে তার বেস দিয়েছে, যেটার পেছনে লেখা আছে ট্রুথ, অর্থাৎ সত্য। জুলিয়া স্যামের ঘরে মেয়র রুথের একটা স্কেচ দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে স্যাম তাকে ভালোবাসত। যেহেতু হলস্টেন মারা যাওয়ার পর তার বেশিরভাগ জিনিসপত্র রিসেলিংয়ে পাঠানো হয়েছে, তাই জুলিয়া সেখানেও যায়। তবে সে তেমন কিছু পায় না। এদিকে স্যামের সাথে দেখা করতেই জুডিশিয়ালের কর্মরত রবার্ট আসে, স্যামকে এটা বোঝানোর জন্য যে সে যেন জুলিয়াকে মিথ্যা দোষে ফাঁসিয়ে শরিফ থেকে বের করে দেয়, আর তার জায়গায় জুডিশিয়ালের কোনো ভালো লোককে রাখুক। তবে স্যাম বলে, যদি হলস্টেন তাকে চুজ করে তাহলে আমি দেখতে চাই তার ভেতর কী গুণ রয়েছে। রবার্ট এতে বেশি তর্ক করে না আর সেখান থেকে চলে যায়। সেদিন স্যাম থেকে অনেক রাত হওয়ার পরও ঘুম আসছিল না, আর হঠাৎই কেউ তার ঘরের ভিতরে ঢুকে পড়ে আর সোজা তাকে হত্যা করে দেয়। আর সেদিন রাতে জুলিয়া হলস্টেনের অ্যাপার্টমেন্টে জর্জের ফাইল পায়, যেটা হলস্টেন ভ্যান্টে লুকিয়ে রেখেছে। এখন একটা চেঞ্জ হওয়া শুরু হয়ে গিয়েছে। হয়তো স্যালোতে একটা বিদ্রোহ হবে, কে জানে, হয়তো বাইরের দুনিয়া একদমই সেফ। জুলিয়া এখন যে ঘরে আছে এটাই সে ঘর যেটাতে হলস্টেন ছিল। হলস্টেন তার ঘরের ভ্যান্টে জুলিয়ার জন্য একটি হিডেন ফাইল রাখে, যেটা সে এখন খুঁজে পেয়েছে। আসলে এটা ছিল জর্জের কেস ফাইল। এখানে তার স্টেটমেন্টও ছিল। জর্জ একটা বড় রহস্য লুকিয়ে রেখেছিল, যেটা জুলিয়া এখনও জানে না। ঠিক তখন দরজায় এক পটার আসে জরুরি একটা খবর নিয়ে। আসলে এটা ছিল ডেপুটি স্যামন্সের মৃত্যু সংবাদ। এটা শুনে জুলিয়ার অনেক খারাপ লাগে। সে যখন তার অ্যাপার্টমেন্টে পৌঁছে তখন রবার্ট ও পল বেলিংস আগে থেকেই সেখানে ছিল। আসলে এটাই সেই পল যাকে জুডিশিয়ালরা শরিফের পোস্ট দিতে চেয়েছে। এটা নিশ্চিত যে গতকাল রাতে স্যামের অ্যাপার্টমেন্টে ঢুকে তাকে হত্যা করা হয়েছে। যদিও স্যাম খুনের সাথে অনেক লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত সে মারা যায়। জুলিয়া স্যামের অ্যাপার্টমেন্টে রুথের একটা স্কেচ দেখেছিল, যেটা এখন সেখানে নেই। হয়তো খুনিটা নিয়ে গেছে। জুলিয়া এটা নোট করে রাখে। কিছুক্ষণ পর বার্নার্ড সেখানে আসে। এখন তাদের যেভাবেই হোক এই মামলাটি চেপে রাখতে হবে, অথবা কমপক্ষে এমন কোনো কিছু সামনে আনতে দেওয়া যাবে না যাতে স্যালোর মানুষ ভয় পেয়ে যায়। তাই বার্নার্ড বলে, আমাদেরকে তাদের রিলেশনশিপটা সামনে আনতে হবে। এতে মানুষের অ্যাটেনশন একটু অন্যদিকে যাবে, আর তারা স্মরণসভা ঘোষণা করবে বলে ঠিক করে। আর এই স্মরণসভা তারা রুথের স্মৃতিতে ঘোষণা করতে যাচ্ছে। রবার্টকে দেখে অনেক রাগী মনে হচ্ছিল। সে জুলিয়াকে বলে, গতকাল রাতে আমি তার সাথে দেখা করি। আমি তাকে বলেছিলাম তোমাকে শরিফের পোস্ট থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে তোমার ব্যর্থতা দেখতে চেয়েছিল। এখন ডেপুটি স্যামন্সের স্থানে পলকে দেওয়া হয়, যার জন্য জুলিয়া খুশি ছিল না, কিন্তু তাকে জোর করে মেনে নিতে হয়। এরপর সাইলোর বাগানে দুজনকে একসাথে সমাহিত করা হয়। বার্নার্ড সেখানে স্পিচ দেয়। তারপর সে জুলিয়াকেও কিছু বলতে বলে। মেকানিক্যাল থেকে ডেপুটি হ্যাঙ্ক এসেছিল, কারণ এখানে এত কিছু হয়ে যাচ্ছে। তাই হ্যাঙ্ক জুলিয়াকে বলে মার্থা তার জন্য টেনশন করছে। সে তাকে শরিফের পোস্ট ছেড়ে দিতে বলে, কিন্তু জুলিয়া মানে না, কারণ তাকে খুনিকে খুঁজে বের করতে হবে। স্যামের পকেট থেকে জুলিয়া একটি লিস্ট পায়। লিস্টে ছিল সেসব মানুষের নাম যাদেরকে স্যাম সন্দেহ করত, এবং হয়তো মেয়র রুথের খুনিও এদের একজন হবে। তাই এখন সেই লিস্ট ব্যবহার করে জুলিয়া খুনিকে খুঁজতে শুরু করে। স্যামন্সের মৃত্যুর কারণে স্যান্ডিও খুব বিষণ্ণ ছিল। যদিও সে জুলিয়াকে পছন্দ করতো না, কিন্তু এখন সে চায় জুলিয়া যেন সেই খুনিকে খুঁজে বের করে। তো এই তদন্তে পলও তাকে সাপোর্ট দেয়। কিন্তু জুলিয়া প্যাট্রিক ক্যানেডি নামের একজনের সাথে লুকিয়ে দেখা করতে যায়। সে তখন বাড়িতে ছিল না, তাই জুলিয়া চুপচাপ ওয়ারেন্ট ছাড়াই তার বাড়িতে ঢুকে যায়, এবং সে সেখানে ওই স্কেচটা খুঁজে পায়, যেটা থেকে সে বুঝতে পারে হয়তো প্যাট্রিকই স্যামকে খুন করেছে, যেটা সত্য হতে পারে না। অথবা হয়তো কেউ তাকে ফাঁদে ফেলেছে। হতে পারে সে যখন প্যাট্রিকের সাথে দেখা করতে গেছে তখন কেউ স্কেচটা তার ঘরে রেখে গিয়েছে। এই সময় সে কাজে গিয়েছিল, তাই জুলিয়া তাকে সাবধান করে। অন্যদিকে পল বাড়ি যাওয়ার বদলে রবার্টের সাথে দেখা করতে যায়।
রবার্ট তখন ডাক নামের একজনের সাথে ছিল, সে তাকে কিছু বলছে। পল সেখানে আসলে রবার্ট বলে, ওর সাথে পরিচিত হও পল, আমার ছাত্র। ডাক চলে যাওয়ার পর পল একটু অবাক হয়, হয়তো ডাক ভালো না। পল ডেপুটি স্যাম আর মেয়র রুথের কেস নিয়ে কিছু কথা বলতে এসেছে। তখন রবার্ট তাকে বলে তার একজনকে সন্দেহ করছে, কিন্তু সে প্যাট্রিক নয়, অন্য কেউ। আসলে রবার্ট জানতো যে পল এসব গিয়ে জুলিয়াকে বলবে, তাই সে জুলিয়াকে মনোযোগ সরানো এবং প্যাট্রিকের ঘরে স্কেচ কে রেখেছে এ নিয়ে তদন্ত না করার জন্য এসব বলছে। কারণ জুলিয়া যদি জানতে পারে প্যাট্রিকের ঘরে স্কেচটা কে রেখে প্যাট্রিককে ফাঁসানোর চেষ্টা করছে, তাহলে অবশ্য সেই আসল খুনি। পল জুলিয়ার সাথে দেখা হবার পর ঠিক তাই করে। সে বলে জুডিশিয়ালরা এক ব্যক্তির নাম দিয়েছে যে মেয়রের খুনি হতে পারে, কিন্তু জুলিয়া অনেক স্মার্ট ছিল। সে বুঝতে পারে যে জুডিশিয়ালরা শুধু তাদের মনোযোগ অন্যদিকে সরাতে চায়। আজকে সে রেসে হওয়ার কথা যা বার্নার্ড ঘোষণা করেছে। সবাই সেই রেস দেখতে এসেছে। এখানে সেই খুনিও আসে যে এখন পর্যন্ত সবাইকে বোকা বানিয়ে আছে। আসলে এই সব কিছু জুডিশিয়ালের লোকেরা করছে, যারা তাদের ক্ষতি করে এবং গোপনে সাইলো নিয়ে ঘাটাঘাটি করে তাদের জুডিশিয়ালরা নিজেদের পথ থেকে সরিয়ে দেয়। ডাগে ছিল সেই খুনি এবং এখন সে রবার্টের কথাই প্যাট্রিককে মারতে যাচ্ছিল, কারণ জুলিয়া যেন প্যাট্রিকের সাথে কথা বলে কোনো ক্লু খুঁজে না পায় যে স্কেচ তার ঘরে আসলো কিভাবে। এবং এখন যেহেতু সবাই সেই রেস দেখছে, তাই প্যাট্রিককে রাস্তা থেকে সরিয়ে দিতে জুডিশিয়ালদের জন্য সহজ। কিন্তু জুলিয়া এসব আগেই গেস করে, সে আগে থেকেই সেখানে উপস্থিত ছিল, তাই ডাক দৌড়ে পালাতে থাকে। জুলিয়াও তাকে পাকড়াও করে। এই সময় দুজনের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে জুলিয়া রেলিংয়ে ঝুলে পড়ে। ডাক তাকে মেরে ফেলতো, কিন্তু মানুষের মনোযোগ তাদের দিকে চলে যায় আর জুলিয়া বেঁচে যায়। সেদিন সন্ধ্যায় ডাক রবার্টের সাথে দেখা করে। সে এটা বলতে এসেছে যে সে তার কাজে ব্যর্থ হয়েছে। রবার্ট রাগ করে না, বরং বলে কোনো সমস্যা নেই, আমরা মানুষ আর মানুষের ভুল হয়। তারপর সে রবার্টকে তার ছোটবেলার গল্প বলতে শুরু করে, যে সে ছিল এক ঝাড়ুদারের ছেলে, কিন্তু তার ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। শেষে সে ডাককে জিজ্ঞেস করে, তুমি কি স্যালোর ভালোর জন্য সবকিছু করতে প্রস্তুত? ডাক উত্তর দিল হ্যাঁ। আর এটা বলার পর রবার্ট তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যার ফলে ডাক মারা যায়। পরের দিন সবাই এটা জানতে পারে। এরপর পল এবং জুলিয়া জাজ ম্যাডোসের সাথে দেখা করে। ম্যাডোসের পজিশন সবার থেকে উঁচুতে, সব সিদ্ধান্ত সেই নেই, বাকিদের তার কথা মেনে চলতে হয়। জাজ ম্যাডোস জুলিয়াকে বলে, এখন এই কেসটি বন্ধ করো, আমরা মেয়র রুথ আর ডেপুটি স্যামের খুনিকে পেয়ে গেছি, সে এখন মারা গেছে। জুলিয়া তার সাথে বেশি কথা না বলে তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। পল আর জুলিয়া ধীরে ধীরে একে অপরকে বিশ্বাস করতে শুরু করে। কিন্তু সেই স্যান্ডি নামে অ্যাসিস্ট্যান্ট, সে অফিস ছেড়ে লেভেল 105-এ শিফট হতে যাচ্ছে। হয়তো হলস্টেন ছাড়া তার ভালো লাগছে না। বার্নার্ড, যে আইটির প্রধান ছিল, সে এখন টেম্পোরারি মেয়রের জায়গায় আছে। যতক্ষণ না নির্বাচন হয় ততক্ষণ সেই মেয়র থাকবে। সে জুলিয়ার সাথে দেখা করে এবং ক্ষমা চেয়ে বলে, শুরুতে তোমার উপর আমার সন্দেহ ছিল, কিন্তু সেটা আমার ভুল ছিল। এখন আমি বুঝলাম হলস্টেন কেন তোমাকে চেয়েছে। তুমি খুব ভালো কাজ করেছো, আর যতক্ষণ আমি আছি তুমি আমার কাছে সাহায্য চাইতে পারো। তারপর জুলিয়া 2 দিনের ছুটি চেয়ে বলে, আমাকে নিচে যেতে হবে, ইঞ্জিনিয়ারিংয়ে আমার লোকদের কাছ থেকে আমার বিদায় নিতে হবে আর আমার অসম্পূর্ণ কাজ শেষ করতে হবে। বার্নার্ড তাকে অনুমতি দেয়। সেদিন সন্ধ্যায় নিচে যাওয়ার আগে জুলিয়া ক্যাফেটেরিয়ায় লুকাস নামের একজনের সাথে দেখা করে, যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে প্রায় প্রতিদিন সন্ধ্যায় ক্যাফেটেরিয়ায় কিছুক্ষণ সময় কাটাতে আসত। সবাই চলে যাওয়ার পর সে তাদের প্যাটার্ন বুঝতে চেষ্টা করত। জুলিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কি করছো? তখন লুকাস বলে, এই টিমে আলো একটা বিশেষ প্যাটার্নে ঘুরছে, আমি জানি না কেন। এরপর জুলিয়া নিচে যায়। নিচে পৌঁছে জুলিয়া মার্থার সাথে দেখা করে। উপরের অবস্থার সাম্প্রতিক মৃত্যুর জন্য মার্থা জুলিয়ার জন্য চিন্তিত ছিল। মার্থা জুলিয়াকে বলে, তোমার এখন পদত্যাগ করা উচিত, কিন্তু জুলিয়া রাজি হয় না। জর্জের জিনিসপত্রের মধ্যে জুলিয়া একটা ডিভাইস খুঁজে পায় যেটা খুবই অ্যাডভান্স ছিল। এখানের কোনো ইঞ্জিনিয়ার বা মেকানিক সেটা বুঝতে পারেনি। এখানে ম্যাগনিফায়ার ব্যবহারও নিষিদ্ধ, যেন মানুষ পুরনো পৃথিবী সম্পর্কে কিছুই জানতে না পারে। এখানে মানুষকে কন্ট্রোলে রাখা হয়, আর যখন কেউ লিমিট ক্রস করে তখন সে মারা যায়। আর মার্থার ভয় হয় যে জুলিয়ার সাথেও হয়তো খারাপ কিছু ঘটবে, তবে জুলিয়া আপাতত সেখানে থাকতে চায়। অবশেষে সে নিচে যায়, যেখানে সে জর্জের পুরনো জিনিস থেকে সে ডিসপেন্সার খুঁজে বের করে। তখন জুলিয়া থেকে জর্জের সাথে কার্টুনে একটা ঘটনা মনে পড়ে, যখন দুইজন একসাথে ছিল, মানে জর্জ জীবিত ছিল। এখানে আমরা জানতে পারি যে তাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল, কিন্তু জর্জ তখন অনেক কিছুর উত্তর খুঁজছে। জুলিয়া কখনো কারো প্রতি আগ্রহ ছিল না, সে শুধু স্যালোতে জর্জের সাথে থাকতে চেয়েছে। জর্জও তাকে বেশি কিছু খুলে বলেনি, কিন্তু তারপরে সে মারা যায়। আর জুলিয়া কখনো জানতে পারেনি জর্জ কিসের পিছনে ছুটছে। বর্তমানে দেখানো হয় খুনি ডাক মারা গেছে, আর জাজ ম্যাডোস জুলিয়াকে এই কেস ক্লোজ করতে বলে। কিন্তু জুলিয়া শেষবারের মতো ডাগের বাড়ি তল্লাশি করে, আর সেখানে পল সে ডিসপেন্সারিটা খুঁজে পায়। এটা একটা র্যালিক, তাই স্যালোতে এটা ইল্লিগাল। আসলে এই র্যালিক জুলিয়া এখানে রেখেছিল যাতে সেই ক্লোজড কেস নিয়ে আবার কাজ করতে পারে।
এরপর তারা জুডিশিয়ালের লোক জাজ ম্যাডোস আর রবার্টের সাথে দেখা করে। রবার্ট বলে এ রেলিক ডাগের হতে পারে না, কারণ আমি জানি গত 140 বছরের সাইলোর ভেতর যত রেলিক ছিল তাদের রেকর্ড অলরেডি আমার কাছে আছে। কিন্তু সাইলোর কিছু চুক্তিতে এমন নিয়মও ছিল যার মাধ্যমে শেরিফ ইনভেস্টিগেশন করতে পারবে। রবার্ট বুঝতে পারে যে জুলিয়া কোনো গেম খেলছে, কিন্তু সেটা রিভিল করেনি। ম্যাডোস অনুমতি দেয়। এটা স্পষ্ট যে জুডিশিয়ালের লোকরা জর্জকে মেরেছে। জুলিয়া শুধু ঘটনার গভীরে যেতে চেয়েছিল, কিন্তু এটা শুধু একটা মার্ডার মিস্ট্রি হতে যাচ্ছে না, বরং অবাক করে দেওয়ার মতো বিষয় সামনে আসবে। পল জুলিয়াকে বলে, তুমি এখন যে ফ্লোরেই যাও না কেন, জুডিশিয়াল তোমার উপর নজর রাখবে। তাই পল তাকে তার সাথে থাকার পরামর্শ দেয়। এরপর দুজনেই প্যাট্রিক কেনেডির সাথে দেখা করতে যায়। যাকে ডাক মারতে চেয়েছিল, কিন্তু জুলিয়া তার জীবন বাঁচায়। প্যাট্রিকের স্ত্রী কিছু অবৈধ র্যালিকের বিজনেস করছিল। এখন সে যদিও মারা গেছে, কিন্তু জুলিয়ার কিছু ইনফরমেশন দরকার। শুরুতে সে কিছু বলতে চায় না, কিন্তু পরে সে একজনের নাম বলে। আসলে এটা ছিল মিস জ্যাকসন নামের একটা মহিলা। এই দুজন যখন তার সাথে দেখা করতে যায়, তখন জুলিয়া জেনে অবাক হয় যে সে আসলে জর্জের গার্লফ্রেন্ড ছিল। আর মিস জ্যাকসনের কথা শোনার পর জর্জ সম্পর্কে জুলিয়ার ধারণাটাই বদলে যায়। মিস জ্যাকসন বলে, আমি ভেবেছিলাম সে আমাকেও ভালোবাসে, কিন্তু সে আসলে আমাকে ব্যবহার করছিল। আর যখন তার উদ্দেশ্য পূরণ হয়, যখন সে যেটা খুঁজছিল সেটা পেয়ে যায়, তখন সে আমাকে ছেড়ে চলে যায়। জুডিশিয়ালের লোকেরা আমাকে সন্দেহ করছিল, তাই তারা আমাকে শাস্তি দেয় আর আমাকে আমার আপনদের থেকে আলাদা করে দেয়। জর্জ যদি তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে, তাহলে তাকে কখনো বিশ্বাস করো না। হঠাৎ করে এসব কথা জুলিয়ার জন্য বেশ অদ্ভুত ছিল। হয়তো জর্জ তার সিক্রেট মিশনের জন্য অন্যদের ব্যবহার করছিল, হয়তো জুলিয়াও এইসব ইনভলভ ছিল, হয়তো সেও একজন ভিকটিম ছিল। জ্যাকসনের সাথে কথা বলার পর তারা সেখান থেকে চলে যায়। কিন্তু যখন জুলিয়া অফিসে ফিরে, তখন দেখে যে বার্নার্ড আর রবার্ট আগে থেকে সেখানে উপস্থিত। তারা সন্দেহ করছিল যে রেলিকটাকে ইচ্ছাকৃতভাবে সেখানে রেখেছে, কারণ রবার্ট অলরেডি রেকর্ড ডেকেছে। কিন্তু জুলিয়া চালাকি করে বার্নার্ডকে ভাবতে বাধ্য করে হয়তো ডাগি সেই রাতে জর্জের অ্যাপার্টমেন্ট থেকে সে র্যালি কিনেছে। তারপর সে জুলিয়াকে বলল, তোমার এই তদন্ত সিচুয়েশন আরো খারাপ করতে পারে, কারণ আমরা রুথ আর স্যামের মৃত্যুর কারণ অন্যভাবে বলেছি, তাই এই কেসটি ছেড়ে দাও। কিছু জিনিস না জানাই ভালো। জুলিয়া এই কথা মেনে নেই, হয়তো এটাই ঠিক। সে রাতে মার্থা ওয়ার্কারের সাথে তার রেডিওতে কথা হয়। জুলিয়া ফিরে আসতে চায়, কিন্তু মার্থার জানা ছিল যে জুলিয়া পরে নিজেকে ব্যর্থ মনে করবে, তাই সে তাকে কিছু সময়ের জন্য বাইরে থাকার পরামর্শ দেয়। মার্থার পরামর্শ মেনে জুলিয়া সে রাতে মিস জ্যাকসনের সাথে সাক্ষাৎ করতে যায়, কারণ সে আগেরবার পুরো ঘটনা খুলে বলেনি। এবার সে বলে, আসলে ওই হার্ড ড্রাইভ আমিই তাকে দিয়েছিলাম। আমার কাছে তার আমানত আছে, যেটা তার মা তাকে দিয়েছিল, আর এটা প্রতি প্রজন্মকে দেয়া হয়। আসলে এটা ছিল একটা বই, এটা অনেক পুরনো, সাইলোর চেয়েও পুরনো। জুলিয়া সেটা বাড়িতে নিয়ে আসে। দেখা যায় এটাতে পুরনো পৃথিবীর ছবি আছে। জুলিয়া এসব প্রথমবার দেখছে। সে বিশ্বাস করতে পারছে না যে পৃথিবী কখনো এমন ছিল। আর এখানে একটা টুইস্ট আসে যখন আমরা দেখি যে সাইলোর প্রতিটি মানুষের উপর কড়া নজর রাখা হচ্ছে। এখানে একটা পুরো দল আছে যারা সব সময় লুকিয়ে থাকে, আর তাদের কাছে অত্যাধুনিক কম্পিউটারও আছে। তাদের একজন বলে, আমাদের তাকে জাগাতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা দেখেছে যে জুলিয়া রেড লেভেলের একটা র্যালি খুঁজে পেয়েছে। এখন আমরা বৃদ্ধ গ্লোরিয়াকে দেখি, যে কিনা হাসপাতালে ভর্তি। অদ্ভুত ব্যাপার হলো, সে সমুদ্রের দৃশ্য কল্পনা করছিল। যদিও স্যালোতে খুব কম মানুষই জানে সমুদ্র কি, গ্লোরিয়া আসলে কে, সে এসব কীভাবে জেনেছে, একটু পরেই আমরা জানতে পারবো। যদিও আগের রাতে জুলিয়া এসব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু যখন সে মিস জ্যাকসনের সাথে দেখা করে, তখন তার কাছ থেকে সে কিছু নতুন কথা জানতে পারে। আর এখন সে গ্লোরির সাথে সাক্ষাৎ করতে চায়, কারণ সে জর্জের খালা ছিল, আর এই পরিবার কিছু তো জানে। জুলিয়া তার সাথে দেখা করার জন্য মেডিকেলে যায়, কিন্তু মনে হচ্ছিল গ্লোরিয়ার সেন্স ঠিক নেই। সে অদ্ভুত কিছু কথা বলছিল। যদিও জুলিয়া অনেক কিছু জানতে চায়, কিন্তু নার্স তাকে বলে সে ম্যাডোসের অনুমতি ছাড়া এর সাথে কথা বলতে পারবে না। জুলিয়া জাজ ম্যাডোসের সাথে দেখা করার কথা ভাবে, যেন সে তাকে গ্লোরির সাথে কথা বলার অনুমতি দেয়। কিন্তু ম্যাডোস অফিসে ছিল না। তার সহকারী বলে যে সে অসুস্থ, তাই সে এখন তার বাড়িতে আছে। সেই সময় পুলিশ স্টেশনে পলের স্ত্রী তার সাথে দেখা করার জন্য আসে, কিন্তু হঠাৎ সে জানতে পারে যে নিচের লেভেলসের ঝগড়া শুরু হয়েছে। তখন জুলিয়া ছিল না। যাই হোক, পল আর বাকি ডেপুটি বিষয়টি সামলে নেয়। জুলিয়া যখন ফিরে, পল তখন রেগে বলে, তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। ঠিকমতো তোমার ডিউটি পালন করো, অথবা সব ছেড়ে চলে যাও। আজ আমি মরতে মরতে বেঁচেছি। আমরা যদি ঠিক সময় না পৌঁছাতাম, হয়তো এই লোকেরা একে অপরকে মেরেই ফেলতো। জুলিয়া তার কাছ থেকে ক্ষমা চায় আর বলে, তুমি জানো যে আমি জর্জের মৃত্যুর রহস্য জানতে এসেছি, কিন্তু এটা সামান্য কোনো ব্যাপার না, কারণ আমার মনে হয় জর্জের মৃত্যুর সাথে অনেকে জড়িত, যেমন হলস্টেন, তার স্ত্রী, স্যাম আর রুথ, আর আমাকে এটা বের করতেই হবে। সন্ধ্যায় জুলিয়া আবার ক্যাফেটেরিয়াতে লুকাসের সাথে দেখা করে। আজ রাতে তারা দেখা যাচ্ছে না। তারা দুজন কিছুক্ষণ গল্প করে, আর লুকাস জুলিয়ার কাছে আসার চেষ্টা করে, কিন্তু জুলিয়া সেখান থেকে চলে যায়। আজকে বার্নার্ড তাকে দেখা করার জন্য মেসেজ করে, আর যখন সে তার কাছে যায়, তখন বার্নার্ড বলে, মনে হচ্ছে আমার জীবন ঝুঁকিতে আছে।
এটা শুনে জুলিয়া সিকিউরিটিকে ডাকতে যাচ্ছিল, কিন্তু বার্নার্ড তাকে থামায় আর বলে, আইটিতে সব কিছু আমিই কন্ট্রোল করি। তুমি মনে করো জেনারেটরের কারণে সাইলো চলছে, কিন্তু যদি আমার আইটির মানুষেরা যদি এর শক্তি ঠিকভাবে ব্যবহার না করে তাহলে জেনারেটর কি কাজে আসবে? সে এমন কিছু কথা বলতে থাকে যেন সে জাজ ম্যাডসকে সন্দেহ করছে। তাই সে জুলিয়ারকে পরামর্শ দেয় সে যা খুঁজছে সেটা যেন তাড়াতাড়ি খুঁজে বের করে, কারণ জাজ ম্যাডস হয়তো তাকে শীঘ্রই সরিয়ে দিবে। তাই জুলিয়া তার সাথে সাক্ষাৎ করতে যায়, কিন্তু তখন জাজ ম্যাডস তার বাড়িতে ছিল আর সে অসুস্থ ছিল। জুলিয়া তাকে বলে, চলো চুক্তি করি, তোমরা আমাকে সরিয়ে দিতে চাও, আমি নিজেই চলে যাব, কিন্তু শুধু একবার আমাকে গ্লোরির সাথে সাক্ষাৎ করতে দাও কয়েক ঘন্টার জন্য। কিন্তু ম্যাডস বলে, এটা আমার হাতে নেই। এটা শুনে জুলিয়া বেশ অবাক হয় যে সব কিছু আপনার কন্ট্রোলেই তো আছে, কিন্তু ম্যাডস তাকে সাহায্য করে না। জুলিয়া সেখান থেকে চলে যায়, কিন্তু তাকে গ্লোরির সাথে দেখা করতেই হবে। তাই সে তার বাবার সাহায্য নেয়, সে তাকে লুকিয়ে মেডিকেলে নিয়ে যায়। তখন রাত, তাই বেশি মানুষ নেই সেখানে, কিন্তু রবার্ট আর তার দল নজর রাখছে। গ্লোরিয়ার অবস্থা থেকে ওরা বুঝতে পারে তাকে কোনো ড্রাগ দেওয়া হচ্ছে, আর নেশাগ্রস্ত অবস্থায় গ্লোরিয়া কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না। যাই হোক, ডক্টর পিট বলে, আমরা সিডিশন রিভার্স করার জন্য ওকে কিছু ওষুধ দিচ্ছি, কিন্তু আমি জানি না এতে কাজ হবে কিনা। জুলিয়ার কাছে সময় খুব কম। ডাক্তার পিট তাকে একটা ইঞ্জেকশন দেয়, যেটাতে গ্লোরিয়ার শরীরে ব্যথা শুরু হয়, আর কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে। এদিকে রবার্ট আর তার দল জানতে পারে যে জুলিয়া গ্লোরির সাথে কথা বলতে গেছে। সৌভাগ্যবশত তারা এমন এক জায়গায় ছিল যেখানে কোনো ক্যামেরা ছিল না। গ্লোরিয়ার অবস্থা একটু ঠিক হলে তখন জুলিয়া তার কাছে জর্জের ব্যাপারে কিছু প্রশ্ন করতে শুরু করে। ডক্টর পিটকে দেখে গ্লোরিয়া কান্না করতে শুরু করে, কারণ 40 বছর আগে পিটের কারণে গ্লোরিয়া বাচ্চা জন্ম দিতে পারেনি, কারণ অ্যালিসনের মতো তার বার্থ কন্ট্রোল ডিভাইস রিমুভ করা হয়নি। এটা শুনে জুলিয়া তার বাবার উপর অনেক রাগ করে, কিন্তু সে বলে, আমি এটা করতে বাধ্য ছিলাম, মানে সব জুডিশিয়াল তাকে করতে বাধ্য করেছিল। তারপর জুলিয়ার গ্লোরিয়াকে সেই বইটি দেখায়, যেটা থেকে সে বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে জিজ্ঞেস করে, এটা তো আমি জর্জের মাকে দিয়েছিলাম, সেটা কিভাবে পেয়েছে? জুলিয়া জানতে চাই এসব কি। গ্লোরিয়া বলে, আমাদের মতো মানুষদেরকে ফ্লেম কিপার্স বলা হয়। আমরা পুরনো পৃথিবী সম্পর্কে জানি। বিদ্রোহের পর স্যালোত আমাদের জাতিকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, তাই আমার কখনো বাচ্চা হয়নি। আমরা অনেক কিছু জানি, আর তোমার মায়ের চিন্তাও আমাদের মতো ছিল, সেও একজন ফ্লেম কিপার ছিল। এটা শুনে জুলিয়া বেশ অবাক হয়, আর সে বুঝতে পারে যে এখানে সবাইকে মিথ্যা বলা হচ্ছে। গ্লোরিয়া বলে, এই বইটি লুকিয়ে রাখো, যদি ওরা জানতে পারে তাহলে তুমি অনেক বড় বিপদে পড়বে। তখন জুলিয়া বুঝতে পারে যে হয়তো এখানে সব দিকে ক্যামেরা লাগানো আছে। আসলে এই ক্যামেরাগুলো প্রতিটি বাড়ির আয়নার পেছনে ইনস্টল করা হয়েছে। সে তখন আয়নাগুলোকে কাপড় দিয়ে ঢেকে দেয়। রবার্ট রেডার্সকে পাঠিয়ে দেয়, কিন্তু ততক্ষণে জুলিয়া সেখান থেকে বের হয়ে গেছে, আর সে সেই হার্ড ড্রাইভও খুঁজে পেয়েছে, যেটা হলস্টেন এখন গ্লোরিয়ার রুমের ভ্যান্টে লুকিয়ে রেখেছিল। রেডার্সরা সেখানে পৌঁছে, তবে তারা জুলিয়াকে খুঁজে পায়নি। আর এরই সাথে সাইলো সিরিজের সিজন 1-এর 7 নং এপিসোড এখানেই শেষ হয়। পরের এপিসোডগুলো নিয়ে দেখা হবে পার্ট 2 ভিডিওতে, যেটার লিঙ্ক এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে। আর এই সিরিজটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।